লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতে হামলায় ইরান 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র ছিল। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে তাদের ছোড়া 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আরও দেখুন আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে অন্যতম ছিল নেভাতিম বিমান ঘাঁটি। সিএনএনে হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। আকাশের উপর দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাঁটির উপর পড়ছে। ওই সময় সেখানে সাইরেন বাজছিল। আরও দেখা যায় মিসাইল ঠেকানোর জন্য একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ঘাঁটির কন্ট্রোল টাওয়ারও ভিডিও হতে দেখা যাচ্ছিল। ঠিক তখনই ঘাঁটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে। এরপর ওই ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ইরানের জাতিসংঘ মিশন জানায়, ইসরায়েল যদি এই হামলার পাল্টা প্রতিক্রিয়া চালায় তাহলে আরও কঠিন জবাব দেয়া হবে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে কোনো বিমান উড্ডয়ন করেনি। হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলের মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে। অন্যদিকে বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মিসাইল দিয়ে লক্ষ্য করা হয়েছিল ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান দাবি করেছেন, ইসরায়েলের উপর ইরানের চালানো মিসাইল হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর ছিল। ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে, তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব উপদেষ্টা কামাল নাসির চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি। রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে বলেও জানায় ডিবি। এর আগে মঙ্গলবার রাতে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের গণনা শুরু। ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী সহ দেশের অন্যান্য মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহন করছেন ভক্ত অনুসারীরা। চণ্ডীতে আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশান্তি। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে, বিদায় নেবেন দোলায়। সকালে দুর্গোৎসবের সাজে মণ্ডপগুলোতে জড়ো হন শত শত পুণ্যার্থী। সুন্দর ও সুস্থ পৃথিবীর প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে মহালয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, আজ থেকে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শাহিদি, আপনাকে ধন্যবাদ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের আজকে পূর্ণলগ্ন, মানে হচ্ছে শুভ মহালয়া। আজ থেকে শুরু হচ্ছে দেবী পক্ষের। আমরা অবস্থান করছি সিলেট নগরীর বৃহত্তর বাগবাড়ি পূজা মণ্ডপে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে মহালয়ার মাধ্যমেই কিন্তু আজ থেকে শুরু হয়েছে দুর্গা পূজার শুভ আনুষ্ঠানিকতা। এবং আজ সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে চণ্ডীপাঠের মধ্য দিয়ে কিন্তু শুভ মহালয়া কার্যক্রমের সূচনা করা হয়েছে। আসলে মূলত হচ্ছে চণ্ডীপাঠের মাধ্যমেই কিন্তু পুরাণ মতে কিন্তু এদিনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই কিন্তু দুর্গা পূজার দিন গণনা শুরু হয়।
মহালয়া মানেই কিন্তু 6 দিনের প্রতীক্ষা মায়ের পূজা। আর এই দিনেই কিন্তু দেবীর চক্ষুদান করা হয়। আগামী 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই কিন্তু দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। আগামী 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের। পূজার এই সূচনার দিনটিতে কিন্তু সারা দেশের মতো সিলেটেও নানা আয়োজনে উদযাপিত করা হচ্ছে। সিলেটের বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে চলছে বিশেষ অনুষ্ঠান। আমরা যেখানে অবস্থান করছি সেই মন্দিরের পরিস্থিতিটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে পূজা উপলক্ষে কিন্তু প্রতিটি মণ্ডপীকে বিভিন্ন সাজে সজ্জিত করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মণ্ডপের কাজ চলছে, মূর্তির কাজও কিন্তু চলমান রয়েছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, সিলেটে জেলা এবং মহানগর জুড়ে প্রায় 6 শতাধিক পূজা অনুষ্ঠিত হবে এবং 6 শতাধিক পূজা যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 6 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সেবের পাশাপাশি কিন্তু সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন। তাছাড়া আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটে এবার কিন্তু প্রতিটি পাড়া মহল্লায় একটি আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে পূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইগুলোকে কিন্তু হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু একটি আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছেন এবং তারা পুজোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে এই ছিল সিলেট থেকে মহালয়া সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শাহিদি। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মৃণাল কান্তি দাস, জানাচ্ছিলেন সিলেটের শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 5 জন রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছে সরকার। মঙ্গলবার জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে তাদের অনতিবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। ভারত, নিউ ইয়র্কে স্থায়ী মিশন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগালে দায়িত্ব পালনরত ওই 5 রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে অনতিবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পেশাদার ওই 5 কূটনীতিকের আগামী ডিসেম্বরে অবসত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। এর আগে 29 সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনতাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরতে আসতে নির্দেশনা দেওয়া হয়। গেল কয়েকদিনের টানা বৃষ্টির বর্ষণে ভেসে গেছে খুলনার 7 উপজেলার হাজার হাজার বিঘা মাছের ঘের ও পুকুর। এতে বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে চিংড়ি ও পোনা সহ মৎস্য খাতে ক্ষতি হয়েছে 262 কোটি 43 লাখ টাকা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ডুমুরিয়া উপজেলার চাষিরা। মাছ ভেসে যাওয়া একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন তারা। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। কয়েকদিনের ভারী বর্ষণে খুলনা 9 উপজেলার মধ্যে 7 উপজেলার হাজার হাজার বিঘার মাছের ঘের ও পুকুরে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় 4 থেকে 5 ফুট পানি, যার ফলে 4টি ইউনিয়নের 2400 পুকুর ও খামার এবং 24,500 মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। বৃষ্টির পানিতে আমাদের ঘের ভাসে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ সব চলে গেছে। 5 পানি আসতে যায় গিয়ে চাতালে বেড়িতে সব ভাসে সমস্ত মাছ চলে গেছে। কেউ ধার দেনা করে, আবার কেউ সমিতি থেকে টাকা তুলে করেছিলেন মাছের ঘের। বৃষ্টির মাত্রাতিরিক্ত পানিতে এসব ঘের ভেসে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্য চাষিরা। বৃষ্টির পানিতে তলিয়ে যায়, আমরা নিঃস্ব হয়ে গেছি। ঋণ করে আমরা মাছ ছেড়েছি, আমাদের সর্বশেষ সব শান্ত হয়ে গেছে। চাষিরা ক্ষতি কাটিয়ে কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন সে আশঙ্কা করছেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা। সেই সাথে তাদের সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা এই ক্ষয়ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করেছি এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের প্রেরণ করা হয়েছে। আমরা আশা রাখি এখান থেকে আমাদের চিংড়ির চাষিদের উপকারের জন্য কিছু আমাদের আর্থিক সহায়তা আমরা পেতে পারি। টানা বর্ষণের ফলে ক্ষতি পুষিয়ে উঠতে অনেক দুর্ভোগ পোহাতে হবে মৎস্য চাষিদের। সরকারের পক্ষ থেকে সঠিক পৃষ্ঠপোষকতা দিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে আবারও তারা মাথা তুলে দাঁড়াতে পারবেন, এমন প্রত্যাশা খুলনাবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। মাগুরায় মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। রাস্তাঘাট ডুবে ঘরের বারান্দা পর্যন্ত পানি ওঠায় এলাকাবাসীর মাঝে বিরাজ করছে সাপ আতঙ্ক। পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় গৃহপালিত পশু পাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। মাগুরা প্রতিনিধি আশরাফুল আলমের রিপোর্ট।
টানা বৃষ্টিতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া গৃহপালিত পশু পাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। চলাচলের রাস্তাঘাট সহ ঘরের বারান্দায় ঢুকে গেছে পানি, তার উপর রয়েছে সাপের ভয়। এর মধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। বিশাল একটা বিপদের মধ্যে আছে। তারপর হলো পুকুরের মাছ ছিল, যা বড় বড় মাছ সব বাইরে চলে গেছে। যাতায়াতের কোনো ব্যবস্থা আমাদের নেই, মানে এই ভেলা বানাই আমরা কোন রকম যাতায়াত করতেছি আর কি। প্রায় সাপ দেখা যাচ্ছে, সাপ ঘরে উঠতে যাচ্ছে, দাবড়াচ্ছি। ইঁদুর পোকামাকড় ঘরে উঠে ভরিয়ে গেছে। স্থানীয়রা জানান, বৃষ্টির পানিতে এখন বন্দী হয়ে পড়েছে। একদিকে সাপ ও পোকামাকড়ের ভয়, অন্যদিকে খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুতেই সমস্যা হচ্ছে। গৃহপালিত পশু পাখি নিয়ে দুর্ভোগ চরমে পৌঁছেছে। গরু ছাগল নিয়ে আমাদের ঘরের ভিতরে পানি উঠে গেছে। চুলা জ্বলতেছে না, গরু ছাগল ভার করতে পারতেছি না, তাগার খাবার নাই। গরু বাছুর নিয়ে খাওয়াতে পারতেছি না, চলতে পারতেছি না, চুলোর পিটি পানি, সাপ পোকে ভরে গেছে। এ সময় দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। দ্রুত বাদ করার দাবি আমরা জানাচ্ছি। আমার ভারী অসুবিধা হচ্ছে। বৃষ্টি পানির কারণে জলবদ্ধতা বেঁধে গিয়েছে। দৃষ্টি আকর্ষণ আমাদের বলার যে এটাই যাতে তাড়াতাড়ি পানিটা বের করে দিতে পারে। পানিটা বের করার দাবি জানানো হচ্ছে, তাহলে আমরা একটু চলাফেরা করতে পারবো। পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘব করতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন। পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দিয়েছে, ইতিমধ্যে এটি সমাধান হয়েছে। আশা করি অল্প কিছুদিনের ভিতরে এই সমস্যার সমাধান হবে। গ্রামটিতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাচ্চা বৃদ্ধদের নিয়ে নিদারুণ কষ্টের মধ্যে পড়েছেন তারা। সাহায্য তো দূরে থাক, এখন পর্যন্ত কেউ খবরও নিতে আসেনি, এমন বক্তব্য এখানকার বাসিন্দাদের। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় গলায় রডের সাথে তার ঝুলন্ত লাশ দেখা যায়। নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, সোমবার বিকেলে তার সাথে ফোনে শেষ কথা হয়। রাত ৮টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি। তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে দাবি করেন নিহতের স্ত্রী। পিবিআই এর উপপরিদর্শক কবির হোসেন জানান, তার একটি পায়ের উপরের অংশে পিটানোর দাগ রয়েছে। রংপুরের ৫ শতাধিক বন্যার্ত পরিবারের পাশে রংপুর উপজেলা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান লাকুর সার্বিক তত্ত্বাবধানে জেলা বিএনপির উদ্যোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নে ৫ শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা ও উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ যখন বিপদ হয়, যখন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যখন ক্ষুণ্ণ হয়, যখন দেশ যখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে, তখন জিয়া পরিবার সবসময় বাংলাদেশের পাশে থাকে। তাই আজকে এই মর্নিয়া ইউনিয়নে যে সকল বানভাসী মানুষের আমি আশ্বস্ত করতে চাই, প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রতিটি পরিবারকে আমরা সাহায্য করব। এই বানভাসী মানুষের যারা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বীজ দিব এবং তাদেরকে এই বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে কেটে ওঠে তার পাশে আপনার সহায়তা আমরা দেব। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামীতে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের উপর কোনো আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করব। আপনারা আগামীতে আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে থাকব। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে পাটকেল ঘাটার আজিজ কমপ্লেক্স সভায় এ সময় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল
হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে এদেশে কোনো আইনের শাসন নেই। এদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেদকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নিজনের বাসায় তার স্বজনদের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি। এ সময় তার সাথে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায়, তখন বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিচ্ছু নেই। গত 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এর পরিবর্তন দরকার এবং এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্যে বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, বরিশালকে নতুন করে সাজাতে কাজ করছে জামাত ইসলাম। একসময় সব থেকে নির্যাতিত ও নিপীড়িত দল ছিল এই জামাত ইসলাম। তিনি আরও বলেন, আগামী দিনের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। জামাতে ইসলাম মহানগরের আয়োজনে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর জামাত ইসলামের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল জব্বার। গাজীপুরের নবাগত জেলা প্রশাসন নাফিসা আরিফিনের সাথে গাজীপুরের প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উন্নয়ন ভাবনা ও জেলার বিরাজমান নানা সমস্যা তুলে ধরে মতামত দেন প্রেস ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরিফিন, গাজীপুর জেলার উপপরিচালক ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা। নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারে যানজট নিরসন, রাস্তার পাশ থেকে হকার উচ্ছেদ সহ বিভিন্ন বিষয়ে পৌরবাসীর ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার সভাকক্ষে মতবিনিময় ও যানজট নিরসন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল সহ জেলা উপজেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের পীরগাছায় তৃতীয় দফায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। মঙ্গলবার বিকেলে ছাওলা ইউনিয়ন পরিষদে জমায়েত হয় 2 শতাধিক অসহায় মানুষ। নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়েছে। এসব নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। তিনি জানান, বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, এতে কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। শেরপুর উপজেলা কারাগার থেকে পলাতক কয়েদি জুয়েল ও হাজতি সোহাগকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে তাদেরকে শেরপুর পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার রাতে গোপনে সংবাদ পেয়ে আত্মগোপনে থাকা জেল পলাতক হত্যা মামলার কয়েদি জুয়েল ও ডাকাতি মামলার হাজতি সোহাগকে গ্রেপ্তার করা হয়। গত 5 আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে। এ সময় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার 518 জন হাজতি ও কয়েদিকে পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে সন্দেহজনক আটক ৩৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মন্ডল নেটওয়ার্কস লিমিটেডের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, পরস্পর যোগসাজনে ডাঙ্গা হামলা, মারপিট, গুরুতর জখম ও সরকারি কাজে বাধা, ভাঙচুর, হুকুম দান ও সহায়তা সহ আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষতির ঘটনায় অজ্ঞাত ১২০০ জনের নামে মামলা করা হয়। সে মামলায় সম্পৃক্ততা দেখিয়ে পরবর্তী বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে তাদের আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে সভায় উপজেলা ১২টি ইউনিয়নের ১৫৭টি পূজা মণ্ডপের প্রতিনিধি, পুলিশ, আনসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এ সময় বক্তারা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারির কথা জানান। সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী কমিশনার ভূমি রেদওয়ান আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম সহ অনেকেই। বরিশালের মেহেন্দিগঞ্জে বরিশাল জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন মেহেন্দিগঞ্জ আগমন পরবর্তী এক মতবিনিময় সভা হয়। গতকাল বিকেলে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইমাদুল করিম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাদারীপুরের কালকিনিতে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে শেরপুরে। মঙ্গলবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডিসি রাজিবুল আহসান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মোতালেব। নড়াইলের লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্নি। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মিয়া, গ্রাম আদালতের সমন্বয়ক, যুব উন্নয়ন কর্মকর্তা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা যুব সমাজের উদ্যোগে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ। সোমবার নৌকাবাজের প্রতিযোগিতার এই নৌকাবাজ দেখতে আশপাশের হাজারো বিনোদনপ্রেমী উৎসুক জনতা নদের দুই পাড়ে ভিড় জমায়। নৌকাবাজ উপলক্ষে নদীর দুই পাড়ে বর্ষা মেলায় শত শত দোকানি নানা রকম পসরা সাজিয়ে বসেছে। নৌকাবাজ অনুষ্ঠানের আয়োজক কামাল মিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে রেফ্রিজারেটর ও এলইডি টেলিভিশন প্রদান করেন।